পৃথিবী ধ্বংস হওয়ার পরে তুমি যদি পৃথিবীতে একমাত্র পুরুষ হতে আর বাকি সবাই যদি নারী হতো, তাহলে তোমার দায়িত্ব হতো সেই পৃথিবীকে আবারও জনবহুল করে তোলার। এটা শুনতে ভালো লাগলেও এখানে প্রচুর সমস্যা আছে, কারণ তোমার প্রতিটা সন্তানের শরীরে তোমার অর্ধেক ডিএনএ থাকতো। এরপর সেই সন্তানরা যখন একে অপরের সাথে মিলিত হয়ে আবার প্রজন্ম তৈরি করত, তখন সেই একই ডিএনএ আরো বেশি করে একে অপরের সাথে মিশে যেত। এইভাবেই কয়েক প্রজন্মের মধ্যেই সবাই একে অপরের ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যেত, যার ফলে জিনের বৈচিত্র্য ভয়ঙ্কর ভাবে কমে যেত। যার ফলে তখন সন্তানরা জন্ম নিত বিকৃত মাথা নিয়ে, কারোর হাত পা বেঁকে যেত, কারোর আবার শরীরের বিভিন্ন অঙ্গ ঠিকভাবে গঠিত হতো না। তাছাড়া অনেকেই জন্মের পরেই মারা যেত এবং প্রজন্ম যতই এগাতো এই সমস্যাগুলো আরোই বেড়ে যেত, আর একসময় এই পুরো জনসংখ্যা আবারও ধ্বংস হয়ে যেত। তাছাড়া তোমার জন্য সামনে আরো 9টা ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও অপেক্ষা করছে, সেই কারণে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 9, এখানে আমাদের লোকজন কত পরিশ্রম করে টাকা ইনকাম করছে, আর এই মেয়েটাকে দেখো, সে শুধুমাত্র বসে বসেই ইনকাম করে চলেছে। আমেরিকার এই মেয়েটার নাম হলো সিডনি শার্লট। সে একটা কোম্পানিতে চাকরি করত, কিন্তু হঠাৎ করেই কোনো এক কারণে তার চাকরি চলে যায়। এখন তাকে বেঁচে থাকার জন্য টাকা তো ইনকাম করতেই হবে। তখনই সে একটা দারুণ আইডিয়া ভাবলো। সে দেখলো নিউ ইয়র্কের রাস্তায় যখন মিউনিসিপ্যালিটির গাড়ি এসে রাস্তা পরিষ্কার করে, তখন যে সমস্ত গাড়ি রাস্তার ধারে পার্ক করা থাকে সেই সমস্ত গাড়িতে তারা $65 ফাইন লাগিয়ে দেয়। আর তখন সিডনি ভাবে এটাই তো একটা দারুণ সুযোগ। সে বলে যে যাদের গাড়ি রাস্তার ধারে পার্ক করা আছে কিন্তু তারা চায় না যে তার গাড়ির উপরে ফাইন লাগুক, আমি তাদের জন্যই সার্ভিস দেব। আমি তোমাদের গাড়িতে বসে থাকবো, আর যখনই মিউনিসিপ্যালিটির গাড়ি রাস্তা পরিষ্কার করতে আসবে তখন আমি তোমাদের সেই গাড়িকে সামান্য সামনে অথবা পিছনে সরিয়ে দেব, আর যে টাকাটা তুমি ফাইন হিসাবে দিতে তার অর্ধেক টাকা তুমি আমাকে দিও। আর এইভাবেই সিডনি শার্লট বসে বসে টাকা ইনকাম করতে শুরু করে। ফ্যাক্ট নাম্বার 8, মনে করো তুমি কারোর প্রাণ বাঁচালে আর উল্টে তোমার ওপরই কেস হয়ে গেল। মানে তুমি কি এমনটা ভাবতে পারছো? এই ঘটনাটাই হয়েছে এই জেসন নামের ছেলেটার সঙ্গে। জেসন একদিন রাস্তায় নরমাল ভাবে হাঁটছিল। সে উপরে তাকিয়ে দেখে একটা বারান্দা থেকে একটা ছোট্ট বাচ্চা ঝুলছিল, যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। স্বাভাবিকভাবেই জেসন দৌড়ে যায় সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তারপর সেই বাচ্চাটাকে ক্যাচ করে ফেলে, কিন্তু সেই বাচ্চাটার একটু চোট লেগে যায়, যার ফলে জেসন সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে কল করে এবং বাচ্চাটাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করলেও সেই বাচ্চাটাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। যার এক সপ্তাহ পরে সেই বাচ্চাটার মা জেসনের নামে উল্টে কেস করে দেয়। তার অভিযোগ ছিল যে এই জেসনের কারণেই আমার বাচ্চা পৃথিবী থেকে চলে গেছে। জেসন যদি আমার বাচ্চাকে ঠিকভাবে ক্যাচ করতো তাহলে আমার বাচ্চা হয়তো এখনো বেঁচে থাকতো। তখন জেসনের লয়ার কোর্টে বিচারকদের বোঝায় যে জেসন ওই বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিল, মারতে নয়। তবুও আদালত রায় দেয় যে সেই বাচ্চাটার মৃত্যুর জন্য জেসন 30% দায়ী এবং অবশেষে জেসন সেই বাচ্চার মাকে $4 লক্ষ ক্ষতিপূরণ দেয়। ফ্যাক্ট নাম্বার 7, এটা হলো এক ধরনের জম্বি সাপ। যখন কেউ এটাকে টাচ করে বা কোনো শিকারী এটার কাছে আসে তখনই এটা দ্রুত মরে যাওয়ার অ্যাক্টিং শুরু করে দেয়। আসলে এই সাপটার অভিনয় এতটা রিয়েল যে চাইলেই সাপটা হলিউডে কাজ করতে পারবে, কারণ যখনই এই সাপটা আশেপাশে কোনো বিপদ টের পায় তখন সে নিজের ঘাড়কে এমন ভাবে ফুলিয়ে তোলে যেন, যার ফলে শিকারী ভেবে নেয় এটা সত্যিই কোবরা এবং সে ভয়তে পালিয়ে যায়। কিন্তু যদি কিং কোবরা সাজার পরেও কাজ না হয় তখন এই সাপটা সরাসরি মৃত হওয়ার অভিনয় করে, আর অভিনয়টাকে আরো রিয়েল দেখানোর জন্য সে নিজের জিভ বের করে উল্টো হয়ে শুয়ে পড়ে, যতক্ষণ না পর্যন্ত শিকারী সেখান থেকে চলে যাচ্ছে। ফ্যাক্ট নাম্বার 6, তুমি হয়তো ভাবছো এই মাছটা এত জল খাচ্ছে কেন। দেখে যদিও মনে হচ্ছে এই মাছটা জল খাচ্ছে, কিন্তু এই মাছটা তৃষ্ণার্ত নয়, বরং সে ক্ষুধার্ত। আসলে এটা হলো একটা হোয়েল শার্ক, যেটা এক ধরনের ফিল্টার ফিডার মাছ। মানে যখন এরা সাঁতার কাটে তখন তারা ক্রমাগত তাদের মুখের ভিতরে জল টেনে নেয়, আর সেই জলের সঙ্গে ছোট ছোট মাছও ঢুকে পড়ে তার মুখের মধ্যে। এরপর সেই শার্কটা নিজের বিশেষ গিল রেকার্স দিয়ে সমস্ত জলকে বাইরে ঠেলে পাঠিয়ে দেয় এবং ভেতরে পড়ে থাকা মাছগুলোকে খেয়ে নেয়। অর্থাৎ এই হোয়েল শার্কটা নিজের পেট ভরানোর জন্য জোর করে জল খায়। ফ্যাক্ট নাম্বার 5, এখানে মৃত মানুষদের দেহাবশেষ দিয়ে তৈরি করা হয় আতশবাজি। এই দীপাবলির সময় আমি একটা এমন অদ্ভুত ঘটনা জানতে পারলাম যেটা শুনলে আপনিও বিশ্বাস করবেন না। দেখো, যেমন আমাদের ভারতে এত রকমের মানুষ আছে, সবার বিশ্বাস আলাদা আলাদা, আর শেষকৃত্যের ধরনও এক এক রকমের। কিন্তু বিদেশে কিছু ধরনের মানুষ একদম অদ্ভুত কার্যকলাপ করছে। আসলে এটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, বিদেশে এমন কিছু কোম্পানি আছে যারা কোনো মানুষের মৃত্যুর পর পুরো একটা ফায়ারওয়ার্ক শো এর আয়োজন করে, আর সেই আতশবাজি শো দেখতে আসে মৃত ব্যক্তির পুরো পরিবার। আর এর পেছনের গল্পটা আরো চমকে দেওয়ার মতন। আসলে এই পরিবারের লোকেরা সেই মৃত ব্যক্তির ছাই বা অস্থি নিয়ে যায় সেই
কোম্পানির কাছে, আর কোম্পানি সেই ছাইটাকে বিশেষ কেমিক্যালস এর সাথে মিশিয়ে তৈরি করে অনেক রকমের আতশবাজি। তারপরে এখানে আমরা যেটাকে গঙ্গায় গিয়ে করি সেটা তারা করে আকাশে আতশবাজি ফাটিয়ে। আর এইভাবেই আলো আর রঙের বিস্ফোরণে সেই পরিবার শেষ বিদায় জানায় তাদের প্রিয়জনকে। ফ্যাক্ট নাম্বার 4, এই মানুষটা সব মাছগুলোকে ড্রেনে কেন ফেলছে জানো? আসলে এই মাছগুলো যাচ্ছে জাপানের ড্রেনেজ সিস্টেমে। আর জাপানের ড্রেন সম্পর্কে তুমি তো জানোই, তার অবিশ্বাস্য পরিষ্কার জলের জন্য সেটা সারা বিশ্বে বিখ্যাত। কিন্তু জানো কি, এই পরিষ্কার জলের পিছনের আসল রহস্যটাই হলো এই মাছগুলো। কারণ যখনই জাপানের মানুষেরা বা বাইরের টুরিস্ট সেই ড্রেনের মধ্যে এই সমস্ত মাছগুলোকে ঘুরে বেড়াতে দেখে, তখন তারা সেখানে ভুল করেও নোংরা আবর্জনা ফেলে না, বরং তারা উল্টে আরো মাছ ছেড়ে দেয় সেই ড্রেনে, যেগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং সেই শহরের চারপাশে সাঁতার কেটে ঘুরে বেড়ায়। যার ফলে শহরটা শুধুমাত্র পরিষ্কারই থাকে না, বরং আরো অসাধারণ ভাবে সুন্দর দেখায়। ফ্যাক্ট নাম্বার 3, গোটা পৃথিবী ন্যাড়া মানুষদের নিয়ে মজা করে, কিন্তু এই ব্র্যান্ডটা এমন কিছু করে দিল যার ফলে মানুষ নিজে থেকেই খুশি হয়ে ন্যাড়া হয়ে গেল। আসলে ঘটনাটা ব্রাজিলের বার্গার কিং এর। তারা একদিন একটা জিনিস খেয়াল করলো, টাকলা মাথারও নাকি আলাদা আলাদা স্টাইল থাকে এবং তার মধ্যে একটা স্টাইল হুবহু মিলে যাচ্ছে তাদের স্টোরের ড্রাইভ থ্রু ডিজাইনের সঙ্গে। মানে এই দিক দিয়ে এন্ট্রি করো এখানে রেস্টুরেন্ট, আর এই দিক দিয়ে এক্সিট করো। ঠিক যেমনটা এই মাথার মাঝখানে চুল নেই এবং পাশে সামান্য চুল আছে, সেই কারণে বার্গার কিং ভাবলো যে এটাকে একটা দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজিতে ব্যবহার করা যাক। তারপরে তারা একটা অফিসিয়াল অ্যাড ক্যাম্পেইন চালু করলো, যেখানে তারা বলে যদি তোমার মাথার চুল এই রকম আমাদের ড্রাইভ থ্রু প্যাটার্নের মতন হয় তাহলে চলে এসো বার্গার কিং এ, এসে তুমি তোমার মাথা দেখাও এবং পেয়ে যাও একটা ফ্রিতে বার্গার। কিন্তু বার্গার কিং ভাবতেই পারেনি যে এই আইডিয়াটা এতটা ভাইরাল হবে। পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হতে থাকে। যারা টাকলু ছিল না তারাও ইচ্ছা করে তাদের মাথা কামিয়ে নিচ্ছিল শুধুমাত্র ওই ফ্রি বার্গার পাওয়ার জন্য। শেষমেশ কোম্পানির দারুণ মার্কেটিং তো হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরকে 5 লক্ষেরও বেশি বার্গার তাদের কাস্টমারদের ফ্রিতে দিতে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 2, যখন সুযোগ আসে তখন সেটার পুরো সৎ ব্যবহার করা উচিত। আর এই সুযোগটা তো একদম সোনায় সোহাগা ছিল। আসলে ঘটনাটা হলো অস্ট্রেলিয়ার একজন লোক যার নাম ছিল রিক। সেদিন সে সমুদ্রে সার্ফিং করছিল, কিন্তু হঠাৎ করে জলের স্রোত এতটা বেড়ে যায় যে সে নিজের সার্ফ বোট থেকে পড়ে যায়, যার ফলে বোট একদিকে ভেসে চলে যায় এবং রিক অন্যদিকে। রিক সাঁতার কাটতে পারতো, কিন্তু জলের ঢেউ এতটাই ভয়ঙ্কর ছিল যে সে প্রায় 1 কিলোমিটার দূরে ভেসে চলে গিয়েছিল। তখন রিক পুরো ভয় পেয়ে গেছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখ যায় তার অ্যাপেল ওয়াচের দিকে। সে সঙ্গে সঙ্গে SOS বাটনটা চেপে ধরে রাখে, আর কয়েক মিনিটের মধ্যেই একটা রেস্কিউ হেলিকপ্টার এসে রিককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ফেলে। এবারে আসল মজার ব্যাপারটা হলো 1 বছর পরে অ্যাপেল কোম্পানি এই ঘটনাটাকে জানতে পারে, যার ফলে তারা রিককে খুঁজে বের করে এবং এই পুরো রিয়েল লাইফ রেস্কিউ সিন আবারও রিক্রিয়েট করে তারা। এবং অ্যাপেল কোম্পানি একটা দারুণ বিজ্ঞাপন বানায় এবং অ্যাপেল তাদের অ্যাডে এটাও বলেছিল যে আমাদের ঘড়ি শুধুমাত্র দেখানোর জন্য নয়, এটা সত্যিই মানুষের জীবন বাঁচাতে পারে। ফ্যাক্ট নাম্বার 1, গত 20 বছরে পৃথিবী কতটা বদলে গেছে সেটা এই ঘটনায় প্রমাণ করে দেয়। 2005 সালে সনি তৈরি করেছিল ইতিহাসের অন্যতম পাগল করা এক টিভি কমার্শিয়াল, কারণ তারা ছেড়ে দিয়েছিল প্রায় 2 লক্ষ বাউন্সি বল, সেটা আবার সরাসরি সান ফ্রান্সিসকোর একটা সাবারবান রাস্তার নিচের দিকে। এর উদ্দেশ্য ছিল তাদের নতুন টিভি স্ক্রিনের ভাস্ট অ্যারে অফ কালার্স বা অসংখ্য রঙের উজ্জ্বলতাকে তুলে ধরা, যাকে তারা বলেছিল কালার লাইক নো আদার। কিন্তু মজার ব্যাপার হলো এই বিজ্ঞাপনটা শুধুমাত্র হাজার হাজার ডলারের ক্ষতি করেনি, বরং পুরো আমেরিকাতে বাউন্সি বলের ঘাটতি করে দিয়েছিল। কিভাবে তারা সেই শহরের অফিসিয়াল এবং সেই রাস্তায় থাকা লোকজনদের কাছ থেকে পারমিশন নিয়েছিল সেটা এখনো পর্যন্ত রহস্য রয়ে গেছে। আসলে সনি নাকি তখন বলেছিল আমরাও জানি না ঠিক কি হতে চলেছে, কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা সেটার 10 গুণ ভালো দেব। তারপর যখন এই বলগুলোকে রাস্তায় ফেলা হলো তখন এই বলগুলো এত স্পিডে নিচের দিকে নামতে থাকে যে সেগুলোর ফলে বিভিন্ন বাড়ি এবং গাড়ির জানালা ভেঙে 2 টুকরো হয়ে যায়। প্রচুর গাড়িতে ডেন্ট পড়ে এবং প্রায় 74,000 ডলারের ক্ষয়ক্ষতি হয়। আর এই শুটিং এর পর কিলোমিটারের পর কিলোমিটার এই বলগুলোই পড়ে থাকে। এরপর শুরু হয় এক বিশাল ক্লিন আপ অপারেশন। তবুও আশ্চর্যের বিষয় যে সেই এলাকার লোকেরা বলেছিল আমরা এই নতুন এক্সপিরিয়েন্সটাকে বেশ পছন্দ করেছি। অনেক স্থানীয় মানুষ আজও বলে যে সেখানকার ড্রেন থেকে নাকি আজও ছোট ছোট বাউন্সি বল খুঁজে পাওয়া যায়। আর অবাক করার মতন বিষয় হলো সেই বিজ্ঞাপনটাই হয়ে ওঠে 2000-এর দশকের অন্যতম টিভি কমার্শিয়াল, যেটা পায় বহু পুরস্কার, যার ফলে সনি আবার নিজের জায়গায় বাউন্স ব্যাক করতে সক্ষম হয়। এগুলোর মধ্যে তোমার সবথেকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং প্রত্যেক সপ্তাহে এই রকমই ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে
ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।